আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু, শেখাও নীচতার চেয়ে নিজ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও ঝাঁপে। জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচত। ক্ষুদ্র করুণা হে প্রভু আমা, হৃদয়ের পরিসর। হৃদয়ে আমার সম ঠাঁই পায় শত্রু মিত্র পর। নিন্দা না করি ঈর্ষা করো, অন্যের সুখে সুখ পাই আরো। কাঁদি তারি তরে অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা যার। আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। কবিতার শিরোনাম আমার সকল ক্ষুদ্রতা হতে। লিখেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। আমরা সকলেই বোধহয় কোনো না কোনোভাবে মনে মনে এই বিষয়টা খুবভাবে লালন করি, যাপন করি। কারণ আমরাও চাই যে আমাদের যত নিচুতা, যত ক্ষুদ্রতা রয়েছে, যত যে জায়গাগুলো রয়েছে যেগুলো আমাদের স্বল্পতাকে প্রতিনিধিত্ব করে, সেগুলো যেন কোনোভাবেই মানুষের সামনে না আসে এবং সেগুলো যেন আমার নিজের থেকেই না থাকে। আমরা যেন খুব সমানভাবে মানুষের সাথে মিশতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, ভালোবেসে পৃথিবীটাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের সকাল 24। শুভ সকাল সবাইকে। আজ সোমবার 20 মাঘ 1431 বঙ্গাব্দ, 3 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। চলুন আজকে সকাল 24-এর শুরুটা করি পত্রিকার খবরের শিরোনামগুলো দিয়ে। সমকাল পড়ছে। ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ। ইউএসএআইডির কার্যক্রম বন্ধ, এনজিও খাত ও সরকারি উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা। বড় সংকটে স্বাস্থ্য খাত, লাখো মানুষ হতে পারে সেবা বঞ্চিত। হাজার হাজার মানুষ চাকরি হারানোর শঙ্কায়। এদিকে ভোটের রাজনীতি, ধনীদের হাতে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ডব্লিউএফডি এর প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান, ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা। এদিকে গাজীপুরের তুরাগ তীরে রোববার তাবলিগের মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইস্তেমার আখেরি মোনাজাত মাঠের বাইরে থেকে অংশ নেন হাজারো মুসল্লি। টঙ্গী থেকে তোলা একটি ছবি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পত্রিকায়। এবারে পড়ছি প্রথম আলো। প্রথম আলোতেও পুলিশ সংস্কার কমিশন সম্পর্কে একটি শিরোনাম করেছে, যেটি প্রধান সংবাদ শিরোনাম আজকে। গুলি ছোড়ায় কড়াকড়ি, বল প্রয়োগে 5 সুপারিশ। উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা অনুযায়ী বল প্রয়োগের ধাপগুলো প্রণয়ন করা হয়েছে। তারই পাশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি শিরোনাম। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। রাত 1:45 যমুনার সামনে সড়ক ছেড়ে গেলেন আহতরা। পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক সুযোগ বাংলাদেশের। কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% ও চীনা পণ্যে বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এ ছিল প্রথম আলো। এবারে পড়ছি কালের কণ্ঠ। বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা, শিল্প বাণিজ্য। অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না, তারা ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে বললেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। আখেরি মোনাজাতে ঐক্য, শান্তি ও নিরাপত্তা কামনা। হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ সিবিনের। হত্যা মামলা থেকে বাঁচতে এই ঘুষ লেনদেন। গণভবনে 3 দফা বৈঠক। কাগজ শিল্পের রুগ্ন দশায় ঝুঁকিতে লাখ কোটি টাকার বিনিয়োগ। সংকট উত্তরণে অর্থ উপদেষ্টাকে বিপিএম এর চিঠি। নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক কি ফিরবে, প্রশ্ন রেখে গেল রাজনীতি প্রসঙ্গে। দৈনিক ইত্তেফাক পড়ছি এবারে। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা। অবরোধ কর্মসূচি চলবে, শিক্ষার্থীদের 3 দফা। 7টি কলেজকে একত্রিত করে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, শিক্ষা উপদেষ্টা বললেন।
এদিকে পাবলিক প্রাইভেট একীভূত করে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ টাস্ক ফোর্সের। সংস্কার যত দেরি হবে দেশ তত বেশি সংকটে পড়বে বললেন তারেক রহমান। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার। 12 কেজি এলপিজির দাম বাড়ল 19 টাকা। সর্বশেষ পত্রিকা যুগান্তর পড়ছে। কামরাঙ্গীরচরের ত্রাস হাজী মনির বাহিনী, ঘুম হারাম এলাকাবাসীর। বারবার কেন রাস্তায় নামতে হচ্ছে? ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতরা। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, লাশ হাতির ঝিলে। রাজধানীর মহাখালীর আমতলীতে রোববার রাতে সড়ক অবরোধ করে তিতুমির কলেজ শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচি। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় সরস্বতী পূজা আজ। অজ্ঞতা অন্ধকার দূর করতে মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে এই আরাধনা করা হয়। সরস্বতী পূজার আয়োজন জানাতে ঠাকুরগাঁ থেকে যোগ দিচ্ছেন ফাতেমা তুচ্ছকরা। ফাতেমা, শুভ সকাল আপনাকে। এত চমৎকার একটি শীতের সকাল, সরস্বতী পূজার কোন উৎসব মুখর একটা সাজ রব সকালে শুরু থেকেই শুরু হয়ে গেছে। কি ধরনের পরিকল্পনা এবং আয়োজন নিয়ে ঠাকুরগাঁবাসী আজকে সবকিছু পরিকল্পনা করেছে সেই সম্পর্কে জানতে চাই। শুভ সকাল তাসনুভা, আপনারা যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের যে এই আজ সরস্বতী পূজা, এটি মূলত মাঘের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে এই পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখন আমি আছি ঠাকুরগাঁয়ের সরকারি কলেজে। এই কলেজেও কিন্তু অজ্ঞতা ও শিক্ষা কার্যক্রম ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই পূজাটি করা হয়। তো এইখানে দেবী সরস্বতীকে নিয়ে আসা হয়েছে, তার প্রতিমাকে নিয়ে আসা হয়েছে এবং এই পূজা উদযাপনের জন্য যাবতীয় কাজ কিন্তু তারা সম্পন্ন করছেন। আজ শুধু ঠাকুরগাঁয়ের সরকারি কলেজই নয়, ঠাকুরগাঁয়ের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু এই উৎসবটি পালন করা হচ্ছে, পূজা অর্চনা করা হচ্ছে। যেমনটি আপনারা জানেন যে এই পূজা উপলক্ষে কিন্তু শিক্ষার্থীরা উপোস থাকে এবং আজ পূজা সম্পন্ন হওয়ার পর তারা প্রসাদের মাধ্যমে তাদের এই উপোস ভঙ্গ করবে এবং তারা কিছু খাবে এবং তারা ভালো তাদের মনের আশা যে যেটা হতে চায়, বড় হয়ে শিক্ষিত হয়ে কেউ বা ডাক্তার, কেউ বা শিক্ষক, তাদের মনোকামনা পূরণের জন্যই মূলত এই পূজাটি করে তারা শিক্ষার্থীরা। তো এই পূজা যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে হয় তেমনটি নয়, বাসা বাড়িতেও কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তাসনুভা। জি ফাতেমা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং পূজার খবরাখবর জানানোর জন্য। সরস্বতী পূজার খবরাখবর শুনছিলাম, আমাদের সাথে ছিলেন ফাতেমা তুচ্ছকরা ঠাকুরগাঁ থেকে। প্রতি বছর এই সরস্বতী পূজা উপলক্ষেই সিরাজগঞ্জে বসে ঐতিহ্যবাহী দই মেলা। আরো বিস্তারিত জানবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিরোগুন। হিরোক, শুভ সকাল আপনাকে এবং সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি সহ সিরাজগঞ্জবাসী যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের প্রত্যেককে। এই যে পূজা উপলক্ষে দই মেলার আসর বসেছে সিরাজগঞ্জে, আমরা সবাই জানি যে সিরাজগঞ্জের দই অনেক বিখ্যাত। এই মেলার আসরটা কিরকম হচ্ছে এবং সেখানে কিরকম বেচা বিক্রি হচ্ছে, ক্রেতাদের আগ্রহ কেমন এবং বিক্রেতারা কি বোধ করছেন? সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু প্রতি বছরই সিরাজগঞ্জে একটি দই মেলা বসে। সেই দই মেলাটি কিন্তু আসলে ঐতিহ্য প্রায় 100 বছরের। আমরা ঠিক এই দই মেলার প্রাঙ্গণে রয়েছি। যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পারবেন যে ঠিক এই যে আজকে কুয়াশাচ্ছন্ন সকাল ছিল, সেই সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের যেটি শহরের ঐতিহ্যবাহী দই মেলা, সেই দই মেলাটি কিন্তু শুরু হয়েছে এবং আজকে যেটি দেখেছি
যে সকাল থেকেই কিন্তু যে ক্রেতারা কিন্তু ভিড় করছে তাদের দই কিনতে, কারণ সিরাজগঞ্জের দইয়ের কিন্তু আসলে একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু প্রতি বছরই এই দই মেলাটির আয়োজন করা হয়। যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পারবেন যে এই দই মেলায় কিন্তু বিভিন্ন প্রকার দইয়ের পসরা সাজিয়েছে। সেখানে খাসা, ক্ষীর খাসা রয়েছে এবং হরেক রকমের দইয়ের কিন্তু পসরা বসিয়েছে এই দই যারা বিক্রেতা তারা যেটি বলছে যে প্রতি বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু তারা এই দই মেলাটিতে আসে এবং দই বিক্রি করে। তো যদি আপনাদের একটু বেচাকিনির কথা বলি, এই দই মেলায় কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু দই কিনতে আসে। বিশেষ করে এই দই মেলাকে ঘিরে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করে দই মেলা প্রাঙ্গণে, কারণ সব সম্প্রদায়ের মানুষের কিন্তু একটি মিলন মেলা হয় দই মেলায়। সবাই কিন্তু এই দই কিনতে আসে, কারণ দইয়ের প্রতি কিন্তু সবারই একটি আগ্রহ রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের অঞ্চলের দইয়ের কথা কিন্তু সারা বাংলাদেশেই রয়েছে। আপনাদের দেখতে পারবেন যে এখানে 200 টাকা থেকে শুরু করে প্রায় 600 টাকা মূল্যের কিন্তু বিভিন্ন প্রকার দই পাওয়া যাচ্ছে এই দই মেলায়, যে কারণে সকাল থেকে কিন্তু দইয়ের বেচা বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা যেটি বলছে যে এই দই মেলাটি, যদি আমরা কথা বলতে চাই যে আপনি আসলে কতদিন হলে দই মেলায় দই বিক্রি করতে আসছেন, বেচা কিনে কেমন হচ্ছে? বেচা কিনে খুবই ভালো হয়েছে। আমার ব্যবসা বয়স তাও 40 বছর ধরে আমি দইয়ের ব্যবসা করি। তারপরে আমার বাপ দাদা কাছে এই দই সরস্বতী পূজার উপলক্ষে এই বছরে একবার করে এই মেলা বসে, এই দইয়ের মেলা। যারা অনেক বিক্রেতা তারা যেটি বলছে যে এই দই মেলাটি কিন্তু অনেক প্রাচীন এবং তারা প্রায় দীর্ঘ দিন ধরে কিন্তু দই মেলায় তারা দই কিনতে আর বিক্রি করতে আসছে। এবং এই বিক্রেতার মতে যে তিনি আসলে তার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষও কিন্তু দই কিনছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ক্রেতা কিন্তু রয়েছে। যদি আমরা একজন আসলে ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনি এই দই মেলা এসেছেন, কি দই আসলে কিনবেন, কেমন লাগছে দই মেলাটি? আপনি কি দই কিনতে এসেছেন, কেমন লাগছে দই মেলা? ভালো লাগতেছে। আমি যদি কথা বলি একজন ক্রেতার সাথে, আসলে এই যে দই মেলা উপলক্ষে সিরাজগঞ্জে একটি মিলন মেলা হয়, আপনি আসলে কতদিন হলো দই কিনতে আসছেন, কেমন লাগছে দই মেলা? আমি অনেকদিন আগের থেকে দই কিনি এবং আমার আগে আসে মেয়েরা সাথে, এখন আমার নাতিনরা হাতে করে নিয়ে আসি। নিয়ে আসে যে দই কিনতে আসছি, এখন ভালো মন্দ দেখে দই কিনবো। যেটি বলছে যে তাদের কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এই দই কিনতে এই দই মেলায় আসছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই দই মেলা উপলক্ষে কিন্তু আসলে প্রতি বছর সরস্বতী পূজা উপলক্ষেই কিন্তু শহরের ঐতিহ্যবাহী দই মেলাটি বসে। এবছরও কিন্তু বসেছে। বিশেষ করে কিন্তু এই দই মেলাটি প্রায় 2 দিন বসে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু দিনভর চলবে এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু আমরা দেখছি। তাসনুবা। জি, হিরক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। উৎসব মুখর একটা পরিবেশ, সাজ রব, যেহেতু সরস্বতী পূজা আজ, সেই সঙ্গে চলছে সিরাজগঞ্জে দই মেলা। উৎসবকে যেন আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিয়েছে মানুষের মাঝে। প্রিয় দর্শক, এবারে সকাল 24 থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সাথে থাকুন, ফিরে আসছে এক্ষুনি। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমন্ত্রণ আরও একবার, সকাল 24 দেখছেন, সাথে আছি তাসনুভা মোহনা। চলুন এবারে আবহাওয়ার তথ্য জানিয়ে দিই আপনাদের। গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস জানাবো আপনাদের। চলুন জেনে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারের টেকনাফে 30.3 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। জানছিলেন সারা দেশে হালকা কুয়াশা সময় থাকলেও ঢাকাতে কিন্তু আজকে সকাল সকাল কুয়াশাচ্ছন্ন সকাল। এবারে আবহাওয়া পরিস্থিতি জানবো, মানিকগঞ্জ চলে যেতে চাই। মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, শুভ সকাল আপনাকে। আমাদের যেটা বলছিলাম যে ঢাকাতেও আজ কুয়াশাচ্ছন্ন সকাল, দেখতে পাচ্ছি মানিকগঞ্জেও ঠিক একই অবস্থা। মানিকগঞ্জে কেমন শীত পড়েছে, মানিকগঞ্জবাসীর শীতে কেমনভাবে জীবনযাপন করছে, এবং সেই সঙ্গে মানিকগঞ্জের ঘাটের পরিস্থিতিটাও একটুখানি আমাদের জানাবেন, কেননা কুয়াশার সকালে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা সবাই কিন্তু শঙ্কামুক্ত থাকতে পারি না খুব একটা, জানতে চাই। আশরুবা, আপনাকেও শুভ সকাল। ঢাকার বাইরে যে মানিকগঞ্জে কিন্তু বেশ কুয়াশা রয়েছে, তবে শীত তেমন একটা নেই। আমরা গত 3 দিন ধরে লক্ষ্য করছি যে বিশেষ করে যে রাত 9টা বা 10টা থেকে কিন্তু কুয়াশা পড়তে থাকে, এবং পরদিন সকাল 9টা 10টা পর্যন্ত কুয়াশা আচ্ছন্ন থাকে। আর আমি যদি একটু দেখাই যে না কুয়াশার তীব্রতা বা মাত্রা যদি একটু বলি, যে আমি এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে রয়েছি, এই ঢাকা আরিচা মহাসড়কে। মানে এখানে কিন্তু বেশ কুয়াশা। একটু আগেও মানে এমন কুয়াশা ছিল যে একটু সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না। মহাসড়কে যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু একদম ধীর গতিতে, এবং সব যানবাহনে কিন্তু লাইট অন করে তারা যাচ্ছে, এবং যেহেতু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে একদম এই যানবাহনে চলাচল করছে। আর পাটুরিয়া মানিকগঞ্জের 2টি নৌরুট রয়েছে, পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট, এই দুটি নৌরুটই কিন্তু বন্ধ রয়েছে। আমি ঘাটের কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে না পাটুরিয়া দৌলদিয়া নৌরুট রাত 10:15 থেকে বন্ধ রয়েছে, এবং অপরদিকে আরিচা কাজিরহাট যে নৌরুট সেটি কিন্তু রাত 12:30 থেকে বন্ধ রয়েছে। এবং নৌরুট বন্ধ থাকার কারণে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেসব মানুষ যাতায়াত করে এই নৌরুট পার হয় তারা কিন্তু বেশ একটা ভোগান্তির মধ্যে রয়েছে এই কনকনে শীতের মধ্যে। এবং ঘাটে সেরকম কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু সেখানে ফেরি এর জন্য অপেক্ষা করছে কখন ফেরি চালু হবে। গতকাল আমরা দেখেছি কিন্তু এই যে রাত 12টার পর থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল, এবং সেটি রাত সকাল 10:30টার দিকে কিন্তু ফেরি চলাচল শুরু হয়েছে। প্রায় কিন্তু এই 12 ঘন্টা এই ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজকেও কিন্তু তেমনটি আশা করা হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ তারা বলছেন যে কুয়াশা কেটে গেলে তারপরে ফেরি সার্ভিস চালু হবে। তাসনুবা, জি, অসংখ্য ধন্যবাদ ইউসুফ সাথে যুক্ত হবার জন্য। ছিলাম মানিকগঞ্জ এবং শীত প্রসঙ্গে কথা বলছিলাম। এবার একটু মধু নিয়ে কথা বলি। মধু শিল্প আরো বেগবান করতে মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে সরিষা থেকে প্রায় 200 টন মধু উৎপাদন করা হয় শুধু এই উপজেলাতেই। কিন্তু প্ল্যান্ট না থাকায় কম দামে মধু বিক্রি করতে বাধ্য হতেন মৌ খামারিরা। প্রসেসিং মেশিনে ঢালা হচ্ছে মধু। উত্তরবঙ্গের মৌচাষীদের জন্য মধুর এই প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। প্রতি বছর উপজেলায় 1.5 শতাধিক মৌখামারি 9 থেকে 10,000 মৌবাক্স বসান সরিষা ক্ষেতে। সংগ্রহ করেন প্রায় 200 টন মধু, যার স্থানীয় বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। কিন্তু
প্লান্ট না থাকায় এতদিন মধুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন বলে দাবি মৌখামারীদের। এই সিরাজগঞ্জে আমরা সারা বাংলাদেশ থেকে মৌখামারিরা আসি মধু সংগ্রহ করার জন্য। এর ফলে কি হইতেছে, আমরা যেরকম মধু সংগ্রহ করতে পারতেছি এবং সাথে আমাদের কৃষকদের, অত্র এলাকার কৃষকদের ফলন বৃদ্ধি পাচ্ছে আর কি। ফেনী, নোয়াখালী, ঢাকা বিভিন্ন প্রান্তে আমাদের মধুগুলা চলে যাচ্ছে এবং আমরা ন্যায্য মূল্য পাইতাম না। তো এখন প্রসেসিং প্ল্যানের জন্য আসলে আমরা এখন ন্যায্য মূল্যে পাওয়ার একটা আশা রাখতেছি। জেলায় আরও বড় পরিসরে মধু প্রসেসিং প্লান্ট স্থাপনের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা দেখি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব। আশা করি আরও আমরা কয়েকটি প্রসেসিং মিল আমরা বসানোর চেষ্টা করব আগামী অর্থ বছরের ভিতরে। জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মধু প্রসেসিং প্লান্ট স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন প্রসেসিং করা যাবে 1 টন মধু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মধু প্রসঙ্গে কথা বলতে বলতেই এবারে চলে যেতে চাই অন্য একটি প্রসঙ্গে। ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, চলুন জেনে আসি। 1919 সালের এই দিনে লিগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1925 সালের আজকের দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়। 1945 সালের এই দিনে মিত্রশক্তির 1000 বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমা বর্ষণ করে। 1966 সালের এই দিনে সোভিয়েত যান লুনা চাঁদে পৌঁছে এবং ছবি প্রেরণ করে। 1969 সালের আজকের দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। 1997 সালের এই দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তক মেলা ভস্মীভূত হয়। সকাল 24-এর একেবারেই শেষ প্রান্তে। দর্শক, আজকে যেহেতু সরস্বতী পূজা, সারা দেশব্যাপী জেলায় জেলায় উপজেলায় থানায় সব জায়গায় কিন্তু সরস্বতী পূজাকে উপলক্ষ করে চলছে নানাবিধ আয়োজন। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। সারাটা দিনে অনেক অনেক আনন্দে কাটুক, রঙিন হোক। আজকের সকাল 24 পর্যন্তই। শুভ সকাল আরও একবার।